आपकी नसीहत की ज़रूरत नहीं। আসলে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই পাকিস্তানের নাক গলানোর অভ্যাসটা পুরনো, কিন্তু তাকে যে ভারতীয় মুসলিমরা পাত্তা দেয় না, মাদানির ওই মন্তব্যই তার প্রমাণ। কিন্তু এরপরেও সন্ত্রাস পালনকারী পাকিস্তানের এই নিয়ে চিন্তার শেষ নেই। তারা নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে। ভাবুন, নিজেরা দেশে জঙ্গি জন্ম দিচ্ছে, তাদের খাওয়া পরা ঘাঁটি নির্মাণে দেদার টাকা ঢালছে, আর প্রতিবেশী দেশে জঙ্গি হামলা চালায় যারা, তারা আবার বুক ফুলিয়ে বলছে সব কথা। তারপরেও ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা, যদিও এখানে চোর না বলে বরং বলা যেতে পারে ওই জঙ্গির মায়ের বড় গলা আর কি। এটা হাস্যকর যে পাকিস্তান নাকি ভারতীয় মুসলিমদের নিয়ে চিন্তায় ব্যস্ত। নিজেদের দেশের মুসলিমদের কি অবস্থা তার খোঁজ কি আদৌ রাখেন ওই পাকিস্তানের হুকমারানরা? পাকিস্তানের সাধারণ মানুষ কেমন আছে তা আদৌ জানেন ওই শেহবাজ শরীফরা? পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে খুন করার অভিযোগ কেন উঠছে ওই কাপুরুষ আসিফ মুনিরের বিরুদ্ধে? কোথায় আছেন ইমরান খান? সত্যিই কি জেলের মধ্যেই খুন হয়ে গেলেন ইমরান খান? কেন ইমরান খানের পরিবারকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না? কি গোপন করতে চাইছেন শেহবাজ শরীফ এবং আসিফ মুনির? পাকিস্তানের স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থার আরও একটা নিকৃষ্ট উদাহরণ হিসেবেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যার খবর সামনে এসেছে। সত্যিই কি জেলের মধ্যে খুন হয়ে গেলেন ইমরান খান? কেন ইমরান খানের পরিবারকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না? কি গোপন করতে চাইছেন শেহবাজ শরীফ এবং আসিফ মুনিররা? এ প্রসঙ্গে পরে আসছি। তার আগে আসুন, যে পাকিস্তান আমাদের ঘরে উকি দিচ্ছে সেই পাকিস্তানের ঘরের অবস্থাটা কেমন তার একটা তথ্য দিই আপনাদের। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের প্রায় ৪৫% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং ১৬.৫% মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। তাহলেই ভাবুন ওই পাকিস্তানের অবস্থা। নিজের দেশের সাধারণ মানুষ কতটা দুরবস্থার মধ্যে রয়েছে তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক এই আবহে সংবাদ মাধ্যমে আল জাজিরার প্রতিবেদন বলছে পাকিস্তানের অর্থনৈতিক সমস্যার এক বড় কারণ ওই ক্ষমতাশীলের হাতে নিয়ন্ত্রণ চলে যাওয়া বা এলিট ক্যাপচার। অর্থাৎ দেশের ক্ষমতাশালী কিছু রাজনৈতিক, সামরিক, ব্যবসায়ী গোষ্ঠী রাষ্ট্রের নীতি, টাকা, কর ছাড়, বিশেষ সুবিধে এই সব কিছুই নিজেদের দখলে রেখেছে। এই গোষ্ঠীগুলো এমনভাবে সরকারের সিদ্ধান্তে প্রভাব ফেলে যে সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ীরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। এর জন্যই পাকিস্তান প্রতি বছর তার মোট উৎপাদনের বিশাল একটা অংশ হারাচ্ছে। ওই প্রতিবেদনে এটাও বলা হচ্ছে যে পাকিস্তানের যে কর ছাড়, কোনো সুবিধে বা বিশেষ করমুক্ত প্রকল্প, এসবের বড় অংশই ওই ক্ষমতাধর গোষ্ঠীগুলোর জন্য। আইএমএফ হিসেব করে দেখছে যে শুধু এই বিশেষ কর ছাড়ই পাকিস্তানের মোট জিডিপির প্রায় ৬% সমান ক্ষতি করছে। মানে দেশটির বছরে যে টাকা আয় করতে পারত তার বিশাল অংশ নষ্ট হচ্ছে দুর্নীতি এবং এলিটদের জন্য সুবিধা প্রদান করার কারণে। আবার এর সঙ্গে সঙ্গত দিচ্ছে পাকিস্তানের দুর্বল বিচার ব্যবস্থা, প্রচুর মামলার জট ইত্যাদি ইত্যাদি। পাক দুর্নীতি দমন সংস্থাগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। বড় বড় সরকারি প্রকল্প কিভাবে অনুমোদন পাচ্ছে সেসব কিছুই স্বচ্ছ নয়। পাকিস্তানের প্রায় বেশিরভাগ সিদ্ধান্তই নেওয়া হয় অত্যন্ত গোপনে। সাধারণ জনগণ বা সাধারণ ব্যবসায়ীরা বুঝতেও পারে না কোন নিয়মে কোন টাকা কোথায় চলে যাচ্ছে আর কারা সুবিধে পাচ্ছে। অর্থাৎ আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সাধারণ মানুষের সুযোগ কমছে, বিনিয়োগ কমছে, বাজারে প্রতিযোগিতা নেই বললেই চলে। আর পাকিস্তান বারবার সংকটে পড়ছে শুধু এই কিছু এলিট গোষ্ঠীর স্বার্থ রক্ষার কারণে। এ কথা আমরা বলছি না, একেবারে প্রথম সারির পাক সংবাদ মাধ্যম বলছে। তাহলেই ভাবুন শাহবাজ আর মুনিরের পাকিস্তানের কি অবস্থা। আর সেই পাকিস্তান কেঁদে ভাসাচ্ছে ভারতের সংখ্যালঘুদের জন্য। ভারতের সংখ্যালঘু বলুন আর সংখ্যাগুরু, কোনো ভারতবাসী যে এইসবে কান দেয় না বা দিচ্ছে না তা পরিষ্কার।
আসলে পাকিস্তানের তরফে এই সমস্ত মন্তব্য করা হচ্ছে শুধুমাত্র এই সন্ত্রাসবাদকে গুরুত্ব দেবার জন্য, জঙ্গিদের উস্কানি দেবার জন্য। তা বুঝতে কোনো বড় গোয়েন্দা হওয়ার প্রয়োজন পড়ে না। পাকিস্তানের মুখিয়ারা এখন নিজেদের ঘরেই প্রশ্নের মুখে, নিজের দেশের সাধারণ আম জনতার ক্ষোভের মুখে ওই শেহবাজের শরীফিয়ানা, প্রশ্নের মুখে নিজেকে সর্বেসর্বা ভাবা ওই আসিম মুনির। ইমরান খানকে কি খুন করেছে আইএসআই এবং ওই আসিম মুনির? সমাজ মাধ্যমে এমন একাধিক প্রশ্ন আছড়ে পড়লেও চুপ কেন শিরদারাহীন আসিম মুনির? বালুচিস্তান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অভিযোগ করেছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সেনাপ্রধান ওই আসিম মুনির এই ষড়যন্ত্র করে কারাগারের ভেতরেই ইমরান খানকে হত্যা করেছে। তবে এই দাবির কোনো সরকারি ভিত্তি নেই, কিন্তু সমাজ মাধ্যমে ইমরান খানের মৃত্যুর খবর দাবানলের মতন ছড়িয়ে পড়েছে, যাকে কেন্দ্র করে পাকিস্তানের আদিয়ালা কারাগারের বাইরে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছে ইমরানের সমর্থকরা। ঘটনার প্রায় দুদিন পর জিও নিউজের খবরে দাবি করা হয়েছে যে জেল প্রশাসন জানিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন এবং কারাগারেই রয়েছেন। ইমরানের স্বাস্থ্য নিয়ে জল্পনা ভিত্তিহীন এবং তিনি সম্পূর্ণ চিকিৎসা সেবা পাচ্ছেন বলেও দাবি করা হয়েছে। তবে ইমরানের সুস্থতা নিয়ে দাবি করা হলেও সে সম্পর্কে কোনো প্রামাণিক তথ্য বা ছবি প্রকাশ করা হয়নি, ফলে জল্পনাটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এই জল্পনার সবচেয়ে বড় কারণ হলো দীর্ঘদিন ধরে ইমরান খানের বোনেদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের জেলে ঢুকতেই দেওয়া হচ্ছে না। এতে সন্দেহ আরও তীব্র হয়েছে যে ইমরান খানকে সত্যিই হত্যা করা হয়নি তো। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান এই ইমরান খান 2023 সালের আগস্ট থেকে ওই আদিয়ালা জেলে বন্দী রয়েছেন। কয়েক মাস ধরে তার সঙ্গে সাক্ষাৎকারে এক প্রকার অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধু, পরিবার, এমনকি রাজনৈতিক নেতাদের কাউকেই তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। গত মঙ্গলবার তার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর তার 3 বোন নুরিন খান, আলিমা খান এবং উজমা খান তাকে দেখতে যান। তারা অভিযোগ করছেন যে পুলিশ তাদের সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করেছে। একই সঙ্গে তাদের অভিযোগ পুলিশ তাদের এবং জেলের বাইরে অপেক্ষমান ওই পিটিআই সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই বলছে খানের 3 বোন এবং সমর্থকরা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছে। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের নৃশংসভাবে মারধর করেছে পুলিশ। দলটি অভিযোগ করছে যে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি তোলাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। এই ঘটনায় ইমরানের 3 বোন এবং সমর্থকদের ওপর নৃশংস পুলিশ হামলার নিরপেক্ষ তদন্তও দাবি করেছে পিটিআই। পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের 3 বোন বলেছেন পুলিশ বিনা উস্কানিতে নৃশংস এবং পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এমনকি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকেও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তিনি টানা 7 বার কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকবারই জেল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দিয়েছে। আর এইসবের নেপথ্যেই নাকি রয়েছে ওই শিরদারাহীন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আসলে এই মুহূর্তে ওই শিরদারাহীন আসিম মুনির সমগ্র পাকিস্তানে নিজের প্রভাব বিস্তার করতে চাইছে। শেহবাজ শরীফকে শিখণ্ডী করে পেছন থেকে কলকাঠি নাড়ছে বা সরকার চালাচ্ছে ওই মুনিরই। এই শিরদারাহীন পাক সেনা প্রধানের সঙ্গে যে জঙ্গি সংগঠনগুলোর খুব ভালো সম্পর্ক রয়েছে এবং জঙ্গি বা মৌলবাদীদের মতন ওই আসিফ মুনিরও যে একজন ধর্মান্ধ তা মুনিরের অবস্থান এবং বক্তব্য থেকেই পরিষ্কার। মুনিরকে পাকিস্তানে টিকে থাকতে গেলে ক্রমাগত ভারত বিরোধিতা আর ভারতে নাশকতার চক্রান্ত করে যেতেই হবে। এক্ষেত্রে মুনিরের প্রধান ভরসা এখন তাই ওই হাফিজ সঈদ আর মাসুদ আজাহাররা। পাকিস্তানের পট পরিবর্তন হতে সময় লাগে না, আগে একাধিকবার তার উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে আজ ইমরান খানকে যে মুনির জেলবন্দি বানিয়ে রেখেছে
কাল সেই মুনিরের জায়গা ওই কারাগারই হবে না তো? রইল বাকি ভারতের বিরুদ্ধে চক্রান্ত। অপারেশন সিঁদুরের সময় এই আসিফ মুনির গর্তে গিয়ে লুকিয়েছিল। আগামীতে লুকানোর জন্য ভালো জায়গা তৈরি রাখাই এখন মনে হয় ওই মুনিরের কাছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।